সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন নাইজেরিয়ান লেখক চিনুয়া আচেবের লেখা বিখ্যাত উপন্যাস থিংস ফল অ্যাপার্ট। আজ চতুর্থ পর্ব। ওকুনগুওর সংসারে ইকেমেফুনার 3 বছর কেটে যায়। ইউমোফিয়ার বয়োজ্যেষ্ঠ প্রবীণরা মনে হয় তার কথা ভুলে গেছে। ইকেমেফুনা বর্ষায় ইয়ামলতার মতো তরতর করে বেড়ে ওঠে। তার ভেতরে সঞ্চিত হতে থাকে জীবনের সুধারস। সে তার নতুন পরিবারে সাঙ্গীকৃত হয়ে গিয়েছিল। সে নওয়ির একজন বড় ভাইয়ের মতো হয়ে উঠেছিল এবং প্রথম থেকেই তার চাইতে ছোট ওই ছেলেটির চিত্তে সে যেন একটা নতুন আগুন জ্বালিয়ে দেয়। নওয়ির মনে হয় সে অনেক বড় হয়ে গেছে। মা রান্না করার সময় এখন আর তারা দুজন মায়ের কুটিরে বসে থাকে না। তারা ওকুনগুওর ওবিতে গিয়ে তার সঙ্গে সময় কাটায়, কিংবা সে যখন বিকালের তাড়ির জন্য তাল গাছের গায়ে টোকা দেয় তখন তার কাজ দেখে। নওয়ি সবচাইতে বেশি খুশি হতো যখন তার মা কিংবা তার বাবার অন্য কোনো স্ত্রী তাকে কাঠচেরা কিংবা খাবার গুঁড়ো করার মতো কোনো কঠিন এবং পুরুষালী কাজ করতে বলতো। যদিও ছোট কোনো ভাই বা বোনের মাধ্যমে এই জাতীয় কাজের নির্দেশ পেলে সে মুখে খুব বিরক্তি প্রকাশ করত। মেয়েরা কত রকম ঝকমারি করে তা নিয়ে গজগজ করত। তার ছেলের উন্নতি লক্ষ্য করে ওকুনগুও ভেতরে ভেতরে খুব খুশি হয়। সে এটাও বুঝতে পারে যে এর মূলে রয়েছে ইকেমেফুনা। ওকুনগুও চায় যে তার পুত্র একজন শক্ত সমর্থ জবরদস্ত যুবক হয়ে উঠবে। পিতা যখন মৃত্যুবরণ করবে এবং তার পূর্বপুরুষদের সঙ্গে যোগ দেবে, তখন সে তার সংসারকে যথাযথভাবে পরিচালনা ও শাসন করতে সক্ষম হবে। সে চায় তার পুত্র একজন সমৃদ্ধশালী মানুষ হবে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিয়মিত উৎসর্গ করার মতো যথেষ্ট পরিমাণ শস্য তার গোলাঘরে সর্বদা মজুদ থাকবে। সে যখন মেয়ে লোকদের সম্পর্কে নওয়িকে গজগজ করতে শুনত তখন সে খুশি হতো। এতে বোঝা যায় যে যথাসময়ে সে তার রমণীকুলকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। একটা লোক যত সমৃদ্ধশালীই হোক, সে যদি তার রমণীকুল এবং সন্তানদের, বিশেষ করে রমণীকুলের উপর আধিপত্য বজায় রাখতে না পারে, তাহলে তাকে কখনোই সত্যিকার পুরুষ মানুষ বলা যায় না। সে হলো গানের ওই লোকটির মতো যে তার 11 স্ত্রী সত্ত্বেও কখনো নিজের ফুফুর জন্য যথেষ্ট স্যুপ পায় না। আর তাই সে বালক দুটিকে তার কাছে তার ওবিতে বসে থাকতে উৎসাহ দেয়। সে ওদেরকে দেশের গল্প বলে, হিংস্রতা ও রক্তপাতের পুরুষালী গল্প। নওয়ি জানে যে পুরুষালী হয়ে ওঠা উচিত, হিংস্র এবং প্রবল প্রতাপান্বিত হওয়া উচিত, কিন্তু তবু এখনও তার মায়ের বলা গল্পগুলোই তাকে বেশি আকর্ষণ করে। যে গল্পগুলো তার মা নিঃসন্দেহে এখনও তার ছোট ছোট ছেলেমেয়েদের শোনায়, কচ্ছপ আর তার চাতুর্যের গল্প, আর একটা পাখির গল্প যে পাখি সারা দুনিয়াকে মল্লযুদ্ধে আহ্বান করেছিল এবং শেষ পর্যন্ত বিড়ালের হাতে যে পরাজয় বরণ করে। মায়ের বলা আরেকটা গল্প তার মনে পড়ে, ধরণী আর আকাশের ঝগড়ার গল্প। মা এই গল্পটা প্রায়ই বলে। আকাশ 7 বছরের জন্য বৃষ্টি আটকে রাখে, সব শস্য শুকিয়ে মরে যায়। মৃতদের সমাধিস্থ করা হয় না, কারণ পাথুরে মাটির বুকে কোদাল চালানো অসম্ভব হয়ে পড়ে। অবশেষে আকাশের সঙ্গে দিন দরবার করার জন্য গান গেয়ে মানুষের দুঃখ যন্ত্রণার বর্ণনা দিয়ে তার মন গলানোর লক্ষ্যে শকুনকে তার কাছে পাঠানো হয়। নওয়ির মা যখনই ওই গানটি গায় তখনই সে যেন ধরণীর দূত শকুনের সঙ্গী হয়ে আকাশের কাছে করুণা ভিক্ষার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়। অবশেষে আকাশের দয়া হয়, সে শকুনকে কোকোয়ামের পাতায় মুড়ে বৃষ্টি প্রদান করে। কিন্তু বাড়ির দিকে উড়ে যাবার সময় শকুনের লম্বা নখরের আঘাতে পাতাগুলো ফুটো হয়ে যায় এবং তখন অভূতপূর্ব মুষলধারায় বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টিপাত এত প্রবল ধারায় হতে থাকে যে শকুন তার বার্তা নিয়ে ফিরে আসতে পারে না। তার পরিবর্তে সে চলে যায় সুদূর এক দেশে। সেখানে সে একটা আগুন দেখতে পেয়েছে। শকুন ওই আগুনে নিজেকে তপ্ত করে নেয়, তারপর নিজের নাড়িভুড়িগুলো খেয়ে ফেলে। এই জাতীয় গল্পগুলোই ছিল নওয়ির প্রিয়। সে জানত যে এগুলো বোকা মেয়ে মানুষ আর বাচ্চাদের গল্প।
সে জানত যে তার বাবা চায় সে যেন যথার্থ একজন পুরুষ মানুষ হয়ে ওঠে। তাই সে ভান করত যে ওই ধরনের মেয়েলি গল্পের প্রতি তার এখন আর কোনো আকর্ষণ নেই। আর সে যখন ওই রকম প্রতিক্রিয়া দেখায় তখন তার বাবা যে খুশি হয় তা সে লক্ষ্য করে। তখন তার বাবা আর তাকে বকুনি বা পিটুনি দেন না। এখন নওই আর ইকেমেফুনা মনোযোগ সহকারে ওকুনকুয়োর গল্প শোনে। ওকুনকুয়ো তাদের গোষ্ঠী ও গোত্রের দ্বন্দ্ব সংঘর্ষের কথা বলে। বহু বছর আগে সে কেমন করে নিঃশব্দ সতর্কতার সঙ্গে তার শিকারের পিছু নিয়েছিল, কেমন করে সে তার প্রথম মানুষের মাথা আহরণ করেছিল সে গল্প বলে। সে ওদেরকে অতীতের কাহিনী শোনায়। ওরা অন্ধকারে কিংবা লাকড়ির মৃদু আলোর আভায় বসে থাকে। মহিলাদের রান্না শেষ হবার জন্য অপেক্ষা করে তারা। রান্না শেষ হলে একজন একজন করে স্ত্রীরা তাদের স্বামীকে ফুফুর বাটি আর স্যুপের বাটি এনে দেয়। এর মধ্যে তেলের প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছিল। ওকুনকুয়ো প্রতিটি বাটি থেকে কিছুটা খেয়ে নওই আর ইকেমেফুনার দিকে তাদের অংশ এগিয়ে দেয়। এইভাবে চাঁদ আর ঋতুর দিনগুলো কেটে যায়। আর তারপর একদিন দেখা দিল পঙ্গপালের দল। অনেক বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি। বয়োজ্যেষ্ঠ প্রবীণরা বলেন যে প্রতি প্রজন্মে একবার করে পঙ্গপালের দল আসে। 7 বছর ধরে তারা পরপর প্রতি বছরে আসে। তারপর আবার এক জীবনকালের জন্য উধাও হয়ে যায়। সুদূর এক দেশে তারা নিজেদের গুহায় ফিরে যায়। সেখানে বামনীকৃত মানুষের একটি জাতি তাদের পাহারা দেয়। তারপর আরেকটি জীবনকালের শেষে ওই মানুষরা আবার তাদের গুহাগুলো খুলে দেয় এবং এইভাবেই পঙ্গপালের দল এখন উমুয়ফিয়ায় এসে পৌঁছেছে। তারা এসেছে ফসল ঘরে তোলার পর, শুকনো হিমেল উত্তুরে হাওয়ার ঋতুতে। পঙ্গপালের দল ক্ষেতের সব বুনো ঘাস খেয়ে সাভার করে দেয়। ওকুনকুয়ো আর বালক দুটি তখন প্রাঙ্গণের বাইরের লাল দেয়ালে কাজ করছিল। ফসল ঘরে তোলার পরবর্তী সময়ে এটা ছিল তুলনামূলকভাবে অপেক্ষাকৃত হালকা কাজ। সামনের বর্ষার আক্রমণ থেকে রক্ষা করার জন্য ওরা দেয়ালের উপর তালগাছের পুরু শাখা আর তালপাতা নতুন করে বিছিয়ে দিচ্ছিল। ওকুনকুয়ো কাজ করছিল দেওয়ালের বাইরের দিকে আর ছেলেরা ভেতরের দিকে। দেয়ালের উপরের স্তরে এক পার্শ্ব থেকে অন্য পার্শ্ব পর্যন্ত ছোট ছোট ফুটো করা হয়েছিল। তার মধ্য দিয়ে ওকুনকুয়ো ছেলেদের কাছে দড়ি ঢুকিয়ে দিচ্ছিল আর ছেলেরা ওই দড়ি কাঠের পাতের উপর দিয়ে শক্ত করে বেঁধে আবার তার কাছে ফিরিয়ে দিচ্ছিল। এইভাবে আচ্ছাদনটা দেয়ালকে মজবুত করে তোলে। মেয়েরা জ্বালানি কাঠ সংগ্রহের জন্য ওই সময় ঝোপঝাড়ের কাছে গেছে আর বাচ্চারা পার্শ্ববর্তী প্রাঙ্গণগুলোতে গেছে তাদের খেলার সঙ্গীদের সঙ্গে খেলাধুলা করার জন্য। উত্তরের শুকনো ঠান্ডা বাতাস যেন বিশ্বের উপর নিদ্রার একটা আচ্ছন্ন অনুভূতি বিস্তার করে। ওকুনকুয়ো আর ছেলে দুটি পরিপূর্ণ নীরবতার মধ্যে কাজ করে চলে। ওই নীরবতা ভঙ্গ হয় শুধু তখন যখন তাল পাতার একটা নতুন দণ্ড টেনে দেয়ালের উপর টেনে তোলা হয়, কিংবা যখন খাদ্যের নিরন্তর অন্বেষণে ব্যস্ত কোনো মুরগি শুকনো পাতাগুলোর উপর দিয়ে চলাফেরা করে। আর তারপর অকস্মাৎ পৃথিবীর উপরে যেন একটা ছায়া নেমে আসে। সূর্য যেন ঢাকা পড়ে যায় একটা ঘন মেঘের আড়ালে। ওকুনকুয়ো মুখ তুলে উপর দিকে তাকায়। বছরের এই অসময়ে কি বৃষ্টি নামবে? কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে উমুয়ফিয়ার চতুর্দিক থেকে একটা বিশাল আনন্দধ্বনি জেগে ওঠে। মধ্যদুপুরের যে আচ্ছন্নতা সর্বত্র বিরাজ করছিল তা অপসৃত হয়। সে জায়গায় জেগে ওঠে প্রাণীর প্রবাহ এবং কর্মচাঞ্চল্য। সর্বত্র আনন্দ চিৎকার ওঠে, পঙ্গপাল নেমে আসছে! মেয়ে, পুরুষ, শিশু সবাই তাদের কাজ অথবা খেলাধুলো ছেড়ে এই অচেনা দৃশ্য দেখার জন্য খোলা মাঠে এসে দাঁড়ায়। অনেক বছর যাবৎ পঙ্গপাল আসেনি। এর আগে শুধু খুব বৃদ্ধ মানুষরাই তাদের দেখেছে। প্রথমেই বেশ ছোট একটা ঝাঁক আসে। ওরা হলো অগ্রদূত, জায়গাটা কী রকম তা জরিপ করার জন্য এসেছে। তারপর দিগবলয়ে দেখা গেল সীমাহীন চাদরের মতো কালো মেঘের একটা ঘন পুঞ্জ। সেটা ধীরে ধীরে উমুয়ফিয়ার দিকে এগিয়ে আসছে। দেখতে দেখতে সেটা আকাশের অর্ধেকটা ছেয়ে ফেলল। এখন ওই ঘন পুঞ্জের মধ্যে মাঝে মাঝে ঝলমলে তারার ধূলিকণার মতো ছোট ছোট আলোর বিন্দু দেখা যায়।
শক্তিমত্তা আর সৌন্দর্যে ভরপুর অপূর্ব এক দৃশ্য। এখন সবাই চারপাশে জড়ো হয়েছে, সবাই উত্তেজনা ভরে কথা বলছে, সবাই প্রার্থনা করছে পঙ্গপালের দল অন্তত এক রাত যেন উমুফিয়ায় কাটায়। অনেক বছর ধরে উমুফিয়ায় পঙ্গপালের ঝাঁক না এলেও সবাই সহজাতভাবে জানত যে ওই পতঙ্গগুলো খেতে খুব চমৎকার। অবশেষে পঙ্গপালের ঝাঁক নেমে আসে। তারা এসে বসে প্রতিটি গাছের উপর, ঘাসের প্রতিটি ডগার উপর। তারা এসে বসে কুটিরের চালের উপর। তারা ঢেকে ফেলে সকল খেলার মাঠ। ওদের ভারে বড় বড় গাছের শাখা ভেঙে পড়ে। ওই বিশাল ক্ষুধার্ত ঝাঁক সমগ্র অঞ্চলকে মাটির ধূসর রঙে রাঙিয়ে তোলে। পঙ্গপাল ধরবার জন্য বহু লোক ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু প্রবীণরা তাদের রাত নামা পর্যন্ত ধৈর্য ধারণের পরামর্শ দেয়। তারা সঠিক পরামর্শই দেয়। রাত হলে পঙ্গপালের ঝাঁক ঝোপে ঝাড়ের উপরে গিয়ে বসে। শিশিরে তাদের ডানা ভিজে যায়, আর তখন উত্তরের হিমেল হাওয়া উপেক্ষা করে গোটা উমুফিয়া মাঠে বেরিয়ে আসে। প্রত্যেকে তাদের ঝুড়ি ও হাঁড়ি পাতিল পঙ্গপালে পূর্ণ করে ফেলে। পরদিন সকালে তারা মাটির পাত্রে সেগুলো ভেজে ভালো করে শুকোবার জন্য রোদে ছড়িয়ে দেয়। পতঙ্গগুলো মুচমুচে ও ভঙ্গুর হয়ে ওঠে। বেশ কয়েকদিন ধরে সবাই ঘন তালের তেল সহযোগে ওই বিরল খাদ্যের সদ্ব্যবহার করে। ওকুনকুও তার অবিতে ইকেমেফুনা ও নওইকে নিয়ে মহানন্দে মচমচ শব্দ করে ভাজা পতঙ্গগুলো খাচ্ছিল আর তাড়ি পান করছিল। এমন সময় ওকবুয়েফি ইজেউদু তার কুটিরে এসে ঢুকল। ইজেউদু ছিল উমুফিয়ার এই অঞ্চলের সবচাইতে বৃদ্ধ ব্যক্তি। তার আমলে সে ছিল একজন মহান নির্ভীক যোদ্ধা। এখন সে গোত্রের সকলের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। সে ওকুনকুয়োর খাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তাকে তার সঙ্গে একটু বাইরে আসতে বলল। ওরা অন্যদের শোনার আওতার বাইরে চলে গেলে ইজেউদু ওকুনকুয়োকে উদ্দেশ্য করে বলল, ওই ছেলে তোমাকে বাবা ডাকে, তার মৃত্যুতে তুমি কোনো অংশ নিও না। ওকুনকুয়ো খুব অবাক হয়ে যায়। সে কিছু একটা বলার উপক্রম করতেই তাকে থামিয়ে দিয়ে ইজেউদু বলল, হ্যাঁ, উমুফিয়া ওকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। পর্বত আর গুহা দৈববাণী ওই নির্দেশ দিয়েছে। প্রথা অনুযায়ী ওরা ওকে গ্রামের বাইরে নিয়ে যাবে এবং তাকে সেখানে হত্যা করবে। কিন্তু আমি চাই তুমি এ ব্যাপারে কোনো অংশ নেবে না। ওই ছেলে তোমাকে বাবা ডাকে। পরদিন খুব ভোরে উমুফিয়ার 9 গ্রাম থেকে একদল বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি ওকুনকুয়োর বাড়ি এসে উপস্থিত হয়। তারা নিচু গলায় কথা বলতে শুরু করে। এর আগে নওই আর ইকেমেফুনাকে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। তারা খুব বেশিক্ষণ থাকে না, কিন্তু তারা চলে যাবার পর ওকুনকুয়ো 2 করতলের উপর তার চিবুক ন্যস্ত করে অনেকক্ষণ নিশ্চল হয়ে বসে থাকে। বিকালের দিকে সে ইকেমেফুনাকে বলল যে পরের দিন তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। কথাটা নওই শুনেই সে কান্নায় ভেঙে পড়ে, আর তার বাবা সঙ্গে সঙ্গে তাকে বেদম প্রহার করে। ইকেমেফুনাকে খুব বিভ্রান্ত দেখায়। তার নিজের বাড়ি এতদিনে ধীরে ধীরে ধূসর এবং সুদূর হয়ে গিয়েছিল। মা আর ছোট বোনটির কথা এখনও তার খুব মনে পড়ে। তাদের সঙ্গে দেখা হলে সে খুব খুশিই হবে, কিন্তু তার মনে হয় ওদের সঙ্গে তার দেখা হবে না। একদিন কয়েকজন লোক তার নিজের বাবার সঙ্গে নিচু গলায় কিছু কথা বলেছিল। তার সে কথা মনে পড়ে। তার মনে হয় সব যেন আবার নতুন করে সেইভাবে ঘটছে। পরে নওই তার মায়ের কুটিরে গিয়ে তাকে জানায় যে ইকেমেফুনা নিজের বাড়ি চলে যাচ্ছে। মা তখন নোড়া দিয়ে মরিচ গুঁড়ো করছিল। কথাটা শুনে তার হাত থেকে সঙ্গে সঙ্গে নোড়াটা পড়ে যায়। নওইর মা বুকের উপর দুহাত বেঁধে একটা নিঃশ্বাস ফেলে শুধু বলল, বেচারা। পরদিন ওই লোকটা একপাত্র মদ সঙ্গে নিয়ে ফিরে আসে। সবাই সাজ পোশাক পরা। তারা যেন গোত্রের কোনো গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে কিংবা পার্শ্ববর্তী গ্রামে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। তারা তাদের ডান বগলের নিচ দিয়ে তাদের কাপড় ঘুরিয়ে নিয়ে এসেছে, আর তাদের বাঁ কাঁধের উপর থেকে ঝুলিয়ে দিয়েছে তাদের ঝাঁক চর্মের ঝোলা আর কাপড়ে মোড়া কুঠার। ওকুনকুয়ো দ্রুত তৈরি হয়ে নিলে দলটি তাদের যাত্রা শুরু করে। ইকেমেফুনা বয়ে নিয়ে চলে মদের পাত্রটি। ওকুনকুয়োর বাড়ির প্রাঙ্গণে মৃত্যুর মতো একটা নীরবতা নেমে আসে। বাড়ির ছোট ছেলেমেয়েরাও যেন সব জানে। নওই সারা দিন তার মায়ের কুটিরে
অশ্রুসজল চোখে বসে থাকে। উমৌফিয়ার লোকগুলো তাদের যাত্রার শুরুর দিকে পঙ্গপাল নিয়ে নানা কথা বলে। তারা তাদের রমণীকুল এবং নারীসুলভ কিছু পুরুষ মানুষ যারা তাদের সঙ্গে আসতে রাজি হয়নি তাদের নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু তারা যত উমৌফিয়ার বহির্সীমান্তের কাছে পৌঁছতে থাকে তত তাদের মধ্যেও নীরবতা নেমে আসতে থাকে। ধীরে ধীরে সূর্য মধ্য গগনে পৌঁছে যায়। শুষ্ক বালুময় পথের নিচে যে উষ্ণতা সমাহিত ছিল তা উপরে উঠে আসে। পাশের বনানী থেকে কয়েকটা পাখি কিচমিচ করে ওঠে। লোকগুলো বালি আর শুকনো পাতা মারিয়ে অগ্রসর হয়, আর সব কিছু নীরব নিস্তব্ধ। তারপর দূরের কোনো এক স্থান থেকে ইকুইয়ের ক্ষীণ বাজনার শব্দ ভেসে আসে। ওই ধ্বনি উঁচু মাত্রায় উঠে যায়, তারপর আবার বাতাসের মধ্যে মিলিয়ে যায়। দূরে কোনো গোত্রের শান্তিপূর্ণ নৃত্য অনুষ্ঠিত হচ্ছে। ওরা নিজেদের মধ্যে বলাবলি করে, ওজো নাচ। কিন্তু ঠিক কোথা থেকে এই শব্দ ভেসে আসছে সে সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারে না। তারা এ নিয়ে কিছুক্ষণ তর্ক বিতর্ক করে, তারপর আবার সবাই নীরব হয়ে যায়। আর ওই পলায়নপর নাচের শব্দ বাতাসের সঙ্গে ওঠে আর পড়ে। হয়তো কোথাও কোনো ব্যক্তির নৃত্য গীত আর বড় ভোজ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার গোত্রের একটা খেতাব গ্রহণ করছে। পায়ে চলা পথ এখনও অরণ্যের প্রাণকেন্দ্রে একটা সরু রেখায় পরিণত হয়েছে। লোকজনের গ্রামের চারপাশে যে ছোট ছোট গাছগাছালি আর ঝোপঝাড় দেখা যায় তার জায়গায় এখন চোখে পড়ে বিশাল বৃক্ষরাজি এবং লতাকুঞ্জ। মনে হয় সারাদিন আদিকাল থেকে এগুলো এখানে এইভাবে দাঁড়িয়ে আছে। মানুষের কোনো কুঠার কিংবা অরণ্যের কোনো দাবাগ্নি কখনো এদের স্পর্শ করেনি। তাদের শাখা প্রশাখা আর লতাপাতার মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে বালুকাময় পায়ে চলা পথটির উপর আলো ছায়ার নানা রকম নকশা এঁকে দেয়। ইকেমেফুনা তার পিছনে খুব কাছে একটা ফিসফিসানি শুনে ঘুরে তাকায়। যে লোকটি ফিসফিস করে উঠেছিল সে এবার উচ্চকণ্ঠে সবাইকে তাড়াতাড়ি করতে বলে। সে বলে, আমাদের আরও অনেক দূর যেতে হবে। সে এবং আরেকটি লোক ইকেমেফুনার সামনে গিয়ে সকলের অগ্রগতির মাত্রা বাড়িয়ে দেয়। উমৌফিয়ার লোকগুলো এইভাবে তাদের পথে এগিয়ে চলে। তারা সজ্জিত তাদের কাপড়ে মোড়া কুঠারে, আর তাদের মাঝখানে মাথায় তালের মদ ভর্তি পাত্র নিয়ে হেঁটে চলে ইকেমেফুনা। প্রথম দিকে সে অস্বস্তি অনুভব করলেও এখন আর তার মনে কোনো ভয় নেই। ওকুনকুও তার পেছনে আছে। ওকুনকুও যে তার সত্যিকার পিতা নয় এটা এখন সে আর কল্পনাও করতে পারে না। তার নিজের পিতার প্রতি সে কোনো দিনই অনুরক্ত ছিল না, আর এখন 3 বছরের শেষে ওই পিতা যথার্থই অনেক দূরের মানুষ হয়ে উঠেছে। কিন্তু তার মা আর 3 বছরের ছোট বোনটি, অবশ্য এখন সে আর 3 বছরের নয়, এখন তার বয়স 6 বছর হবে। তার বোনকে কি ও চিনতে পারবে? ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। তার মা তাকে দেখে আনন্দে কেঁদে ফেলবে। ভালোভাবে তার দেখাশোনা করা এবং তাকে তার কাছে ফিরিয়ে আনার জন্য মা ওকুনকুকে অনেক ধন্যবাদ জানাবে। তার জীবনে এই বছরে যা কিছু ঘটেছে মা তার সব কথা শুনতে চাইবে। সব কথা কি তার মনে পড়বে? অবশ্যই সে নওই ও তার মায়ের কথা বলবে, পঙ্গপালের কথা বলবে। তার পরপরই হঠাৎ তার মনে একটা চিন্তা জেগে ওঠে। তার মা হয়তো বেঁচে নেই। ওই চিন্তা সে তার মন থেকে তাড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন ছোট্ট ছেলে থাকতে সে যেভাবে ওই রকম সব বিষাদের সমাধান করত তা করার চেষ্টা করল। গানটা তার এখনও মনে আছে। ইজে এলিনা এলিনা ইজে ইলিকোয়া ইয়া সালা ইকুয়া বা আকুয়া অলিখলি ইবে ডান্ডা নেচি ইজে ইবে ইজুজু নেটি ইগৌ সালা। সে মনে মনে গানটি গায় এবং তার তালে তালে পা ফেলে। গান শেষ হবার সময় যদি তার ডান পা পড়ে তাহলে তার মা বেঁচে আছে, যদি বাঁ পা পড়ার সময় গান শেষ হয় তাহলে তার মা মারা গেছে। না, মারা যায়নি, কিন্তু খুব অসুস্থ। গানটা ডান পা পড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়। তার মা বেঁচে আছে, ভালো আছে। সে আবার গানটা করে। এবার সেটা শেষ হয় বাঁ পা পড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু দ্বিতীয়বারটা ধর্তব্য নয়। প্রথম গলার স্বরই চুক অথবা ঈশ্বরের বাড়িতে গিয়ে পৌঁছয়। ছোটরা সবসময় এই কথা বলে,
নিজেকে ইকেমেফুনার ছোট্ট একটি শিশুর মতো মনে হয়। সে যে তার মায়ের কাছে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, বোধহয় সেটাই এর কারণ। তার পেছনে একটা লোক গলা ঝাড়ল। সে পেছন ফিরে তাকাতেই লোকটি গর্জন করে তাকে সোজা এগিয়ে যেতে বলল, আর তাকে পেছনে ফিরে তাকাতে নিষেধ করল। কথাটা সে যেভাবে বলে তাতে ইকেমেফুনার গায়ের রক্ত হিম হয়ে যায়। কালো পাত্রটি ধরা তার হাত কাঁপতে থাকে। ওকুনকুও কেন পিছনের দিকে চলে গেল? ইকেমেফুনার মনে হলো তার পা যেন ভেঙে আসছে। পেছন ফিরে তাকাতে তার ভয় করে। যে লোকটি তার গলা ছেড়েছিল সে ইকেমেফুনার পাশে এসে তার কুঠার উঁচু করে তোলে। ওকুনকুও নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে। আঘাতের শব্দ শোনে সে। পাত্রটা মাটিতে পড়ে ভেঙে যায়। ইকেমেফুনার চিৎকার শুনে ওকুনকুও, বাবা, ওরা আমাকে মেরে ফেলছে। সে ওকুনকুয়োর দিকে ছুটে আসে। ভয়ে দিশাহারা হয়ে ওকুনকুয়ো তার কুঠার বের করে তাকে কেটে ফেলে। তার ভয় হয় পাছে লোকে তাকে দুর্বল ভাববে। ওই রাতে বাবা বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নওই বুঝতে পারে যে ইকেমেফুনাকে হত্যা করা হয়েছে। আর তখন তার মনে হলো ধনুকের টান টান ছিলা ছিঁড়ে যাবার মতো তার ভেতরের একটা কোনো জিনিস ছিঁড়ে গেল। ও কাঁদে না, একটা নিষ্প্রাণ স্তূপের মতো পড়ে থাকে। খুব বেশি দিন আগে নয়, বিগত ফসল ঘরে তোলার ঋতুতে তার ওই রকম অনুভূতি হয়েছিল। ফসল ঘরে তোলার ঋতু ছিল সকল ছোট ছেলে মেয়ের প্রিয় সময়। ছোট একটা ঝুড়িতে সামান্য কয়েকটা ইয়াম বহন করার মতো বড় হয়েছে যে শিশু, সেও বড়দের সঙ্গে খেতে চলে যেত। আর তারা যদি মাটি খুঁড়ে ইয়াম বের করে আনতে না পারত, তাহলে তারা জ্বালানি কাঠ কুড়িয়ে জড়ো করত। তার আগুনে তালের লাল তেল দিয়ে ইয়াম মুচমুচে করে ভাজা হবে, আর খেতে বসেই তারা ওই ইয়াম খাবে। খোলা মাঠে বসে ওইভাবে ইয়াম খাওয়ার স্বাদ ছিল বাড়িতে খাওয়ার চাইতে অনেক বেশি মজার। বিগত ফসল তোলার ঋতুতে খেতে ওই রকম একটি দিন কাটাবার পর তার জীবনে প্রথমবারের মতো তার ভেতরে একটা কিছু মটমট করে ছিঁড়ে যাবার অনুরূপ অনুভূতি জেগে উঠেছিল। দূরের একটা ক্ষেত থেকে ঝুড়ি ভর্তি ইয়াম নিয়ে তারা একটা জলাশয়ের পাশ দিয়ে বাড়ি ফিরে আসছিল। এমন সময় তারা ঘন বনের মধ্য থেকে একটা কচি শিশুর কান্নার শব্দ ভেসে আসতে শোনে। মেয়েরা এতক্ষণ কথা বলছিল, এবার তাদের মধ্যে নীরবতা নেমে আসে। তারা দ্রুততর বেগে হাঁটে। নওই শুনেছিল যে যমজ শিশুর জন্ম হলে তাদেরকে মাটির পাত্রে পুরে বনের মধ্যে ফেলে রাখা হয়, কিন্তু সে কখনো ইতিপূর্বে ওই রকম ঘটনার সম্মুখীন হয়নি। তার ভেতরে একটা প্রচণ্ড শীতল স্রোত বয়ে যায়। তার মাথা ফুলে উঠতে থাকে। রাতের বেলা একটা অশুভ আত্মার সঙ্গে কোনো নিঃসঙ্গ পথিকের দেখা হলে যেমন হয়, তার অবস্থা তখন সেই রকম হয়েছিল। সেদিনও তার ভেতরে কোনো একটা জিনিস মটমট করে ছিঁড়ে গিয়েছিল। এখন এই রাতে ইকেমেফুনাকে হত্যা করার পর তার বাবা যখন ফিরে আসে, তখন তার মধ্যে ওই রকম একটা অনুভূতি ফিরে আসে। ইকেমেফুনার মৃত্যুর পর ওকুনকুয়ো 2 দিন মুখে কোনো খাবার তুলল না। সকাল থেকে রাত পর্যন্ত সে শুধু তাড়ি পান করল। একটা ইঁদুরকে ল্যাজ ধরে মেঝেতে আছাড় মারলে তার চোখ যেরকম লাল ও ভয়ঙ্কর হয়ে ওঠে, ওকুনকুয়োর 2 চোখ সেরকম হয়ে উঠেছিল। সে তার ছেলে নওইকে তার অবিতে এসে তার পাশে বসতে বলল, কিন্তু বাবাকে নওইর ভয় করে। তাকে ঝিমুতে দেখলেই সে চট করে ঘর থেকে বেরিয়ে যায়। রাতে ওকুনকুয়োর ঘুম আসে না। সে ইকেমেফুনার কথা না ভাবতে চেষ্টা করে, কিন্তু সে যত বেশি চেষ্টা করে তার মধ্যে ওই ভাবনা তত বেশি করে জেগে ওঠে। একবার সে তার শয্যা ত্যাগ করে প্রাঙ্গণময় ঘুরে বেড়ালো, কিন্তু তার নিজেকে খুব দুর্বল মনে হলো। সে যেন হাঁটতে পারছে না। তার নিজেকে মনে হলো একটা মাতাল দানবের মতো, যার অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা মশার। মাঝে মাঝে তার মাথার ভেতর একটা শীতল কাঁপুনি জেগে ওঠে, তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। 3য় দিন সে তার দ্বিতীয় স্ত্রী ইকুয়েফিকে একটা কলা ভেজে দিতে বলল। ইকুয়েফি তার স্বামীর পছন্দ মতো কুচি কুচি করে কাটা মাছ আর সিম মিশিয়ে কলার ভাজি তৈরি করে দিল। ওকুনকুয়োর মেয়ে ইজিনমা বাবার জন্য খাবার নিয়ে এসে বলল, তুমি 2 দিন ধরে কিছুই খাওনি, এটুকু সব শেষ করতে হবে। সে বসে পড়ে তার সামনের দিকে তার 2 পা প্রসারিত করে দিল। ওকুনকুয়ো আনমনাভাবে খেতে থাকে।
চোখ তুলে তার 10 বছরের কন্যাকে দেখে আর মনে মনে বলে ওর ছেলে হয়ে জন্মানো উচিত ছিল। সে ওর হাতে এক টুকরা মাছ তুলে দেয়। আমার জন্য একটু ঠান্ডা জল নিয়ে এসো। ইজিনমা তার হাতের মাছটা চুষতে চুষতে ছুটে বেরিয়ে যায়। তারপর তার মায়ের কুটিরে রাখা একটা মাটির পাত্র থেকে 1 গামলা ঠান্ডা জল নিয়ে আসে। ওকুনকো তার হাত থেকে গামলাটা নিয়ে ঢকঢক করে জল পান করে, আরও কয়েকটা কলা খায়। তারপর খাবারের থালা একপাশে ঠেলে সরিয়ে দেয়। সে ইজিনমাকে বলল, আমার ঝোলাটা আনো। ইজিনমা কুটিরের এক কোণায় রাখা বাবার ছাকচর্মের ঝোলাটা নিয়ে আসে। ওকুনকো তার মধ্যে তার নস্যির কৌটোটা খোঁজে। ওই ঝোলাটা ছিল খুব গভীর। ওকুনকোর প্রায় পুরো বাহু তার মধ্যে ঢুকে যায়। নস্যির কৌটো ছাড়া তার মধ্যে আরও নানা জিনিস ছিল। সেখানে ছিল সুরা পান করার একটা শিঙা, ওই একই কাজ করার জন্য একটা লাউয়ের খোল, আর সে যখন নস্যির কৌটো খোঁজে তখন ওই জিনিস দুটো পরস্পরের গায়ে গিয়ে ধাক্কা দেয়। অবশেষে সে নস্যির কৌটোটা বের করে তার হাঁটুর উপর রেখে কয়েকবার টোকা দেয়। তারপর তার বাঁ হাতের তালুতে কিছু নস্যি ঢেলে রাখে। এই সময় তার স্মরণ হয় যে সে তার নস্যির চামচটা বের করেনি। সে আবার তার ঝোলা হাতড়ায়। সেখান থেকে একটা ছোট হাতির দাঁতের চামচ বের করে আনে। তারপর ওই চামচ দিয়ে তার নাকের ফুটোর কাছে খয়েরি রঙের জিনিসটা তুলে নিয়ে আসে। ইজিনমা এক হাতে খাবারের থালা এবং অন্য হাতে জলের খালি গামলা নিয়ে তার মায়ের কুটিরে ফিরে যায়। ওকুনকো আবার আপন মনে বলে, ওর ছেলে হয়ে জন্মানো উচিত ছিল। ইকেমেফুনার কথা তার মনে পড়ে এবং তখন তার শরীর কেঁপে ওঠে। সে যদি এই সময় কোনো একটা কাজ করতে পারত তাহলে তার পক্ষে ওর কথা ভুলে থাকা সম্ভব হতো। কিন্তু এটা ছিল ফসল ঘরে তোলা আর নতুন শস্য রোপণের মধ্যবর্তী অবসরের কাল। লোকজন এই সময় শুধু নতুন তালপাতা দিয়ে তাদের প্রাঙ্গণের দেয়াল ছেয়ে দিত, আর ওকুনকো সে কাজ ইতিমধ্যে করে ফেলেছে। যেদিন পঙ্গপালের দল আসে সেদিনই সে ওই কাজটা করে। দেয়ালের একদিকে ছিল সে আর অন্যদিকে ছিল ইকেমেফুনা আর নওই। ওকুনকো নিজেকে প্রশ্ন করে, কবে থেকে তুমি কাঁপুনি বুড়ি হলে? নয় গায়ে বীর যোদ্ধা হিসেবে তুমি সুপরিচিত। যে লোক যুদ্ধে 5টি মানুষকে হত্যা করেছে তার হত্যা তালিকায় একটি বালক যোগ হওয়ার ফলে সে কি ভেঙে পড়বে? ওকুনকো, তুমি সত্যিই একটা মেয়ে মানুষ হয়ে গেছো। সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, কাঁধে তুলে নিল তার ছাকচর্মের ঝোলা। তারপর বন্ধু ওবিরিকার সঙ্গে দেখা করতে গেল। ওবিরিকা তখন বাইরে একটা কমলা গাছের ছায়ায় বসে ঘর ছাওয়ার জন্য তালপাতা থেকে টেনে টেনে তন্তু বের করছিল। সে ওকুনকোর সঙ্গে সৌজন্য সম্ভাষণ বিনিময় করে তাকে নিয়ে নিজের অবিতে প্রবেশ করল। উরুর কাছে যে বালুকণা লেগেছিল তা ঝাড়তে ঝাড়তেই ওবিরিকা বলল, হাতের কাজটা শেষ হলেই আমি তোমার ওখানে যাবার কথা ভেবেছিলাম। তো তোমার ঘর ছাওয়ার কাজ ভালো চলছে তো? ওবিরিকা বলল, হ্যাঁ, আমার কন্যার পাণিপ্রার্থী আজ আসছে। আশা করছি যৌতুকের ব্যাপারটা আমরা আজই পাকাপাকি করে ফেলতে পারবো। আমি চাই তুমি সেখানে থাকো। এই সময় ওবিরিকার ছেলে মাদুকা বাইরে থেকে এসে ঘরে ঢোকে। সে ওকুনকোকে সুসম্ভাষণ জানিয়ে প্রাঙ্গণের দিকে ঘুরে দাঁড়াতেই ওকুনকো তাকে উদ্দেশ্য করে বলল, এসো, আমার সঙ্গে হাত মেলাও। সেদিন তোমার কুস্তি দেখে আমি খুব খুশি হয়েছি। ছেলেটির মুখে স্মিত হাসি ফুটে ওঠে। সে ওকুনকোর সঙ্গে করমর্দন করে প্রাঙ্গণে চলে যায়। ওকুনকো বলল, এই ছেলে অনেক বড় বড় কাজ করবে। আমার এই রকম একটি ছেলে থাকলে আমি খুব খুশি হতাম। নওইকে নিয়ে আমার খুব দুর্ভাবনা হয়। গুঁড়ো করা ইয়ামের একটা বোলও কুস্তি প্রতিযোগিতায় ওকে ধরাশায়ী করতে পারবে। ওর ছোট 2 ভাইয়ের মধ্যেও ওর চাইতে বেশি সম্ভাবনা আছে। কিন্তু ওবিরিকা, তোমাকে আমি একটা কথা বলতে পারি। আমার কোনো সন্তানই আমার মতো নয়। এই বুড়ো কলা গাছটা মরে গেলে কচি অঙ্কুর কোথা থেকে গজাবে? ইজিনমা যদি ছেলে হতো তাহলে আমি খুব খুশি হতাম। তার মধ্যে সত্যিকার প্রাণশক্তি আছে। ওবিরিকা বলল, তুমি অনর্থক দুশ্চিন্তা করছো। তোমার ছেলেরা এখনও খুব ছোট। নওই এখনই একটা মেয়েকে সন্তানবতী করতে পারে। তার বয়সে আমি আত্মনির্ভরশীল হয়ে উঠেছিলাম। না বন্ধু, ও খুব ছোট নয়। ডিম ফুটবার দিনই বোঝা যায় কোন মুরগির ছানা রাতা মোরগ হয়ে উঠবে।
নওয়িকে যথার্থ একটা পুরুষ মানুষ করে গড়ে তোলার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ওর মধ্যে ওর মায়ের স্বভাব ও প্রবণতাই বেশি। অবিরিকা মনে মনে বলল, ওর দাদারও, কিন্তু মুখে তা বলল না। একই চিন্তা অকুনকুর মনেও জেগে উঠেছিল, কিন্তু ওই প্রেতাত্মাকে সে অনেক দিন আগেই কবর দিতে সক্ষম হয়েছে। যখনই তার বাবার দুর্বলতা আর ব্যর্থতার কথা তার মনে উঠত, তখনই সে তার নিজের শক্তিমত্তা ও সাফল্যের কথা স্মরণ করে তার চিত্তকে উদ্দীপ্ত রাখত। এখনও সে তাই করল। নিজের পৌরুষের শেষ প্রদর্শনীর কথা তার মনে পড়ল। সে অবিরিকাকে জিজ্ঞাসা করল, ওই ছেলেটি হত্যা করতে তুমি যে কেন আমাদের সঙ্গে আসোনি তা আমি এখনও বুঝতে পারছি না। অবিরিকা তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, আমি যাইনি কারণ আমি যেতে চাইনি। ওটার চাইতে বেশি দরকারি কাজ ছিল আমার। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যেন দৈববাণীর কর্তৃত্ব এবং সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন তুলছ। দৈববাণী বলেছে যে ওকে মরতে হবে। না, আমি সে সম্পর্কে কোনো প্রশ্ন তুলছিই না। কেন তুলব? কিন্তু দৈববাণী আমাকে তার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে বলে দেয়নি। কিন্তু কাউকে না কাউকে তো কাজটা করতে হবে। আমরা যদি সবাই রক্তকে ভয় পাই তাহলে কাজটা করাই হতো না। আর সেক্ষেত্রে দৈববাণী কি করতো বলে তোমার মনে হয়? অকুনকুও, তুমি খুব ভালো করে জানো যে রক্তকে আমি ভয় করি না। তোমাকে যদি কেউ সে কথা বলে তাহলে সে মিথ্যাবাদী। শোনো বন্ধু, আমি যদি তুমি হতাম তাহলে সেদিন আমি বাড়িতে থাকতাম। তুমি যা করেছ তা ধরণীকে খুশি করবে না। এই জাতীয় কাজের জন্য দেবী একটা গোটা পরিবারকে মাটির বুক থেকে মুছে ফেলেন। তার বার্তাবহের আদেশ পালনের জন্য ধরণী আমাকে শাস্তি দিতে পারে না। মা তার শিশু সন্তানের হাতে এক টুকরো গরম ইয়াম তুলে দিলে তাতে শিশুর হাত পুড়ে যায় না। অবিরিকা এবার অকুনকুয়োর সঙ্গে একমত হয়। তবে সে বলল, দৈববাণী যদি আমাকে বলতো যে আমার ছেলেকে মরতে হবে তাহলে তা নিয়ে আমি প্রশ্ন তুলতাম না, কিন্তু কাজটা আমি নিজে করতাম না। ঠিক এই সময়ে ওফেইদু ঘরে এসে না ঢুকলে তারা তাদের তর্ক আরও কিছুক্ষণ চালিয়ে যেত। ওফেইদুর চকচকে চোখ দেখে স্পষ্ট বোঝা যায় যে সে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছে, কিন্তু তাকে তাড়া দিলে সেটা অসৌজন্যমূলক হবে। অবিরিকা অকুনকুয়োর জন্য যে কোলা বাদামটা ভেঙেছিল তার একটা অংশ ওফেইদুকে খেতে দিল। ওফেইদু সেটা ধীরে ধীরে খেতে খেতে পঙ্গপালের প্রসঙ্গে দু একটা কথা বলল। তারপর বাদাম খাওয়া শেষ হলে সে বলল, আজকাল নানা অদ্ভুত ঘটনা ঘটছে। অকুনকুয়ো জিজ্ঞাসা করল, কি হলো আবার? ওফেইদু জিজ্ঞাসা করল, আপনারা কি ওগবুয়েফি নডুলুর কথা জানেন? অকুনকুয়ো এবং অবিরিকা একসঙ্গে বলল, আয়ার গ্রামের ওগবুয়েফি নডুলু? ওফেইদু বলল, আজ সকালে সে মারা গেছে। অবিরিকা বলল, এটা আশ্চর্য কোনো ঘটনা নয়। সে ছিল ওই গ্রামের সবচাইতে বয়োবৃদ্ধ ব্যক্তি। ওফেইদু বলল, হ্যাঁ ঠিক বলেছেন, তবে তার মৃত্যু সংবাদ উমৌফিয়াকে জানাবার জন্য কেন ঢোল বাজানো হলো না সে কথা আপনাদের জিজ্ঞাসা করা উচিত। অবিরিকা আর অকুনকুয়ো উভয়ে একসঙ্গে জিজ্ঞাসা করল, কেন? সেখানেই ব্যাপারটা বিস্ময়কর। আপনারা বোধহয় তার প্রথম স্ত্রীর কথা জানেন, যে লাঠিতে ভর দিয়ে হাঁটে। হ্যাঁ, ওজইমিনা। ওফেইদু বলল, তাই? ওজইমিনা ছিল খুব বেশি বৃদ্ধ। নডুলুর অসুখের সময় তার স্বামীর সেবা যত্ন করা তার পক্ষে সম্ভব ছিল না। সে কাজটা নডুলুর অপেক্ষাকৃত অল্পবয়সী স্ত্রীরাই করত। আজ সকালে নডুলুর মৃত্যুর পর ওই স্ত্রীদের একজন ওজইমিনার কুটিরে গিয়ে তাকে তার স্বামীর মৃত্যু সংবাদ দেয়। সে তার মাদুর থেকে উঠে হাতে তার লাঠিটি নিয়ে স্বামীর অবিতে গিয়ে উপস্থিত হয়। নডুলুর মৃতদেহ তখন একটা মাদুরের উপর শোয়ানো ছিল। ওজইমিনা তার স্বামীর ঘরের প্রবেশদ্বারে পৌঁছে তাকে 3 বার তার নাম ধরে ডাকে, ওগবুয়েফি নডুলু। তারপর সে তার নিজের কুটিরে ফিরে যায়। কিছুক্ষণ পর মৃতদেহ ধোয়াবার সময় তাকে উপস্থিত থাকার জন্য নডুলুর সর্বকনিষ্ঠ স্ত্রী তাকে ডাকতে এসে দেখে সে তার মাদুরের উপর পড়ে আছে, মৃত। অকুনকুয়ো বলল, সত্যিই অদ্ভুত ব্যাপার বটে। এখন তার স্ত্রীকে কবর দেওয়ার আগে নডুলুর শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদন করা যাবে না। সেজন্যই উমৌফিয়াকে খবর দেওয়ার জন্য কোনো ঢোল বাজেনি। অবিরিকা বলল, সবাই সর্বদা বলতো যে নডুলু আর ওজইমিনার ছিল এক আত্মা। আমি আমার ছেলে বয়সে ওদের নিয়ে একটা গান শুনেছি। তার স্ত্রীকে না জানিয়ে নডুলু কখনো কোনো কাজ করতে পারত না।
ওকুনকুও বলল, আমি সে সম্পর্কে কিছু জানি না। আমার ধারণা ছিল তার যৌবনকালে সে ছিল একজন শক্তিশালী মানুষ। ওফিদু বলল, সত্যিই তাই ছিল। ওকুনকুও সন্দিগ্ধ চিত্তে তার মাথা নাড়ে। ওবিরিকা বলল, সেই সময় নডলুই যুদ্ধে উমৌফিয়ার নেতৃত্ব দিয়েছে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। এতে করে নতুন ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।